নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য আরো একবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই অনুষ্ঠান মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু থাকে শুধুমাত্র আপনাদের জন্য, এবং এই ডিজিজগুলো থেকে কিভাবে আপনি রেহাই পাবেন, কিভাবে চটজলদি আপনার সমস্যা থেকে বের হয়ে আসবেন, কিভাবে সারা জীবন মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজনীয়তা আপনার থাকবে না, কিভাবে অপারেশন ছাড়া আপনি ভালো থাকতে পারবেন, সব বিষয়গুলো, সব সিক্রেট গুলো কিন্তু আছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। আর সে কারণেই কিন্তু এই অনুষ্ঠান নিয়ে প্রত্যেকদিন এই সময় এই চ্যানেলের মাধ্যমে আমরা পৌঁছে যাই একেবারে আপনার কাছাকাছি এবং আলোচনা করি যে সমস্যা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আক্রান্ত, যে সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন আপনি বুঝে উঠতে পারছেন না, সেই বিষয়গুলোকে একেবারে পরিষ্কার করে আপনাদের সামনে আলোচনা করি। কি তার সিমটম এবং কেন হচ্ছে এই সমস্যা, এনবিপিতে ট্রিটমেন্ট কতটা ভালো রয়েছে বা এনবিপিতে পৌঁছে গিয়ে মানুষ কতটা ভালো হচ্ছে, সব দিকগুলো কিন্তু আপনাদের সাথে আমরা কিন্তু আলোচনা করি। আর একটা কথা একদম মনে রাখবেন, ভুলে যাবেন না, সেটা হচ্ছে স্ক্রিনে যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, ফোন করুন আর কথা বলুন, আর জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে এবং সেখানে আপনি কবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। প্রত্যেক দিনই যে ডক্টর বি শর্মাকে আপনি পাবেন তার কোনো মানে নেই, তবে ডক্টর বি শর্মার মতনই কিন্তু ট্রিটমেন্ট করেন আমাদের এনবিপির অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। ফলে যে সেন্টারে আপনি পৌঁছন না কেন সেখানে কিন্তু সঠিক পরিষেবা পাবেন, এটা জোরের সাথে আমরা কিন্তু বলতে পারি। আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা এবং আপনাদের যে কোনো ধরনের কোয়ারি, যে কোনো ধরনের প্রশ্ন এবং যে প্রশ্নের উত্তর আপনি আপনার চিকিৎসকের কাছে পাচ্ছেন না বা আপনার মনে একটা কৌতূহল রয়ে গিয়েছে যে সমস্যার সমাধান আছে কি, তো তার জন্য কিন্তু স্যার রয়েছেন, স্যারের সাথে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আলোচনা করতে পারেন। এবং প্রচন্ড ব্যস্ত থাকেন স্যার, প্রত্যেকটা দিন এতগুলো চেম্বার থাকে, এত পেশেন্টদের দেখার একটা দায়িত্ব তার উপরে থাকে। তারপরেও একটা প্রশ্ন তো অবশ্যই আপনাদের জন্য করতে হয় যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার নিজের স্থানটা একেবারে উচ্চ স্তরে কিন্তু নিয়ে গিয়েছে। ওপরে ওঠাটা অনেক সহজ, কিন্তু সেটাকে ধরে রাখাটা সব থেকে টাফ। আমার মনে হয় দীর্ঘদিন ধরে স্যার এই নাম্বার 1 পজিশনটাকে আপনারা ধরে রেখেছেন। এই কঠিন কাজটাকে এত সহজে কি করে আপনারা করছেন? দেখুন, সঠিক তখনই হবে যখন আপনার ট্রিটমেন্ট সঠিক হবে। আজকে দেখুন যে আমাদের টপিক আছে ডিপ্রেশন, আর একটা এরকমই অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে যারা মানুষরা ভুগছে, তারা হয়তো কেউ সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছে বা হয়তো কেউ পাগলখানায় চলে গেছে বা হয়তো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এইরকম একটা সমস্যা যাদের হয় তারাই বোঝে, মানে তারা ফ্যামিলিরা বোঝে। যেরকম আজকে কোনো সন্তানেই যদি সে মানে কারো যদি একটাই ছেলে বা একটাই মেয়ে হয়ে থাকে আর সেই যদি ডিপ্রেশন অ্যাংজাইটির মতো সমস্যা নিয়ে ভুগছে, আর তার বাড়িতে কি অশান্তি হয় এটা বলে বোঝানো মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তো এইরকম যে সমস্যাগুলো যাদের হচ্ছে তাদেরকে আজকে এনবিপি পাশে দাঁড়িয়েছে, আর এনবিপি তাদের ট্রিটমেন্ট করে সমস্যার সমাধান করেছে। সেই কারণের জন্য আজকে যে নাম্বার 1-এ যাওয়ার পরেও ওই জায়গাটাকে ধরে রাখার কারণটাই হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট কথা বলে, ঠিক আছে। আমাদের ট্রিটমেন্ট রুগী ভালো করে, এই কারণের জন্য প্রতিদিন এখানে যে অনুষ্ঠান হয় সেখানে প্রতিদিনই আমরা কোনো না কোনো একটা নতুন বাইট আমরা দেখানোর চেষ্টা করি যে মানুষরা সুস্থ হয়। এভরিডে যদি আমরা বাইট নিতে যাই চেম্বারের মধ্যে, আমাদের সঙ্গে ক্যামেরাম্যানরা পরেশান হয়ে যায় কি ডাক্তারবাবু আজকেও আর কটা বাইট নেব। তো এইরকম রুগীরা যে ভিড় থাকে সেখান থেকে ওই ভিড়ের মধ্যে সেই রুগীরা যে ভালো হয়, মানে যাদের মুখে হাসি ছিল না সেই মুখে হাসি ফিরে নিয়ে আসে, সেই কারণের জন্য এই এনবিপি এই জায়গাটা পৌঁছেছে। একদম। তো আজকের আমাদের বিষয় কিন্তু টেনশন বা ডিপ্রেশন। আসলে সমস্যা আমাদের দু প্রকারের হয়, একটা শরীরের হয়, একটা মনের হয়। আমরা ভীষণ রকম ভাবে জোর দিই আমাদের শরীরের সমস্যাকে নিয়ে, যে আমার অসুস্থতা রয়েছে, আমার পেটে ব্যথা, আমার হাড়ে ব্যথা, আমার সুগার রয়েছে, কিন্তু এই সমস্যাগুলো যথেষ্ট কঠিন, জটিল। তার থেকে জটিল সমস্যা কিন্তু ডিপ্রেশন বা মানসিক সমস্যা। মানসিক দিক থেকে যদি আপনি সুস্থ থাকেন, শরীরের সাথে আপনি যুঝে নিতে পারবেন, কিন্তু শরীর সুস্থ থাকার পর যদি মানসিক অবসাদে আপনি ভোগেন তাহলে কিছু কিন্তু আপনার ভালো লাগবে না। এই না ভালো লাগা থেকে কি ভালো লাগাতে পরিণত করা যায়? চিকিৎসা কি রয়েছে? অনেক প্যাথিতে চিকিৎসা আছে, আপনাকে ঘুম পাড়ানি কিছু ওষুধ দেবে, সেটাই কি চিকিৎসা? নাকি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে আপনাদের জন্য নতুন কিছু আবিষ্কার করেছেন? সব বিষয়গুলো নিয়ে আলোচনায় আমরা ঢুকবো, ফিরবো আলোচনায় আবারও। তবে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি
মানে মেদিনীপুর থেকে বলছি, আমার একটু প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে কিছু খাবার পরেই না আমার অম্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, মেদিনীপুর মানে কি পূর্ব মেদিনীপুর? হ্যাঁ পূর্ব মেদিনীপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো খাওয়ার পরে যে আপনার অম্বলটা হয়ে যাচ্ছে, আপনার স্টুল কেমন হচ্ছে? পেট পরিষ্কার হয়? হ্যাঁ, চুল পরিষ্কার হচ্ছে তো। আচ্ছা, তো এই সমস্যা কতদিন ধরে আছে আপনার? পরশু দিন থেকে হচ্ছে। পরশু দিন থেকে? তার আগে ঠিক ছিল? হ্যাঁ, আগে ঠিক ছিল, পরশু দিন থেকে এখনটা হচ্ছে। আপনি আম খাচ্ছেন কি? হ্যাঁ বলুন। বলছি আম খাচ্ছেন এখন আপনি? না 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 না, আমি খাচ্ছি না। আচ্ছা, আর কোনো রকম খাওয়া দাওয়ার মধ্যে কিছু আপনি স্পাইসি খাওয়া বা বাইরে খাওয়া কিছু খাচ্ছেন? না না, বাইরের খাবার তো আমি খাই না এখন আর। তাহলে আপনি সেটা আমি খালি যেটা পেট বেশি বলতে থাকেন হবে। আপনি? এখন আর বাইরের খাবার খাই না। না, খালি আমি পেট কি থাকা হয়? ভাত মাংস বেশি খাই না। না না, খালি পেট কি থাকা হয় বেশি? না না, খালি পেটে খাচ্ছি না। মানে সারাদিনে জল ক লিটার খান আপনি? একবার খাই। আপনি সারাদিনে জল ক লিটার খান? কি করবো? জল ক লিটার খাওয়া হয়? জল কতটা খাওয়া হয়? বলছি সকালবেলা খাই ছাতু, দুপুরের দিকে আলু সেদ্ধ মুড়ি, আর জল রাত্রের বলতে দিকে ভাত কি? খাই। আর জল খাও তো? হ্যাঁ, জল ওই সারাদিনে 1-1.5 লিটার মতো। 1-1.5 লিটারের মতো। তাহলে আপনার যদি অম্বল না হয় তাহলে কি আমার হবে? আপনি যদি 1 লিটার 1.5 লিটার জল খাচ্ছেন, তার মধ্যে আপনি ছাতু খাচ্ছেন। ছাতু জানেন কি হয়? ছাতু চানা ছাতু হয় তো। শুনুন, আপনার যে ডালের যে ছাতুটা, তারপরে জল খেতে হয়। এবার আপনি যদি জল না খান, সেটা আপনি হজম করতে পারবেন? चना कौन खाता है? चना घोड़ा खाता है। और घोड़ा क्यों खाता है? क्योंकि पचा सकता है वो। गधा कभी चना नहीं खा सकता है, क्योंकि पचा नहीं पाएगा। তো আপনি খাচ্ছেন খাবার ঘোড়ার খাবার, আর আপনি কি করছেন? গাধা মতন আপনি জলটা কম খাচ্ছেন। তো এটাই হচ্ছে আপনার ভুল। আপনাকে খাবার মধ্যে জল বেশি খেতে হবে। আর যদি আপনি ছাতু খাচ্ছেন, যে ছাতু বন্ধ করেন, সেটা আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। এখন কিছুদিন ছাতুটা খাবেন না, আপনি আগে জলটা আপনি বেশি করে খেতে চালু করুন। কারণ ছাতু পরে আপনাকে জল বেশি করে খেতে হয়। এরপর আপনাকে যদি এরকম সমস্যা যদি হয়ে থাকে, আপনি একটা রিপোর্ট করান, যেটা হচ্ছে এলএফটি রিপোর্ট, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা করান। সেখানে আপনাকে দেখতে হবে এসজিওটি এসজিপিটি আপনার কি বলছে। ঠিক আছে? যদি হয় পূর্ব মেদিনীপুরে, এবার আপনাকে বলে দিই, হেরিয়াতে চেম্বার আমি নিজে থাকবো আগামী মঙ্গলবার, আর আগামী বুধবার আমি নিজে থাকবো মেশিদাতে। তো হেরিয়া মেশিদা দুটো চেম্বারই আমি করবো মেদিনীপুরে। তো যে বন্ধুরা বা যে পেশেন্টরা আমাকে কলকাতা দেখাতে আসলো, তাদের জন্য বলে রাখি, এখন আপনি এই মঙ্গলবার আর বুধবারের মধ্যে আপনি হেরিয়ার মেশিদাতে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। একদম। সমস্যা যাই হোক না কেন, যোগাযোগ তো অবশ্যই করতে পারেন, দেখা করতে পারেন। তাই জন্য আমাদের নিজস্ব যে নাম্বার রয়েছে, নাম্বার কিন্তু নোট করতে একদম ভুলবেন না, 9840235527 বা 37। প্রত্যেকদিন শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, তবে প্রত্যেকটা দিন আমাদের বাড়ির কারণে হোক বা আমাদের অফিসের কারণে হোক, একটা মানসিক চাপ কিন্তু আমাদের থাকে, যদিও সেটা খুব সামান্য। এছাড়াও কিন্তু মানসিক চাপ বাড়তে বাড়তে যদি টেনশন বা ডিপ্রেশনে বা আপনাকে মানসিক অবসাদে ভোগায়, আপনাকে একাকিত্বে ভোগায়, অন্ধকার ঘরে যদি আপনাকে ঠেলে দেয়, তাহলে কিন্তু সেটা রোগে পরিণত হয়। এবং মানসিক সমস্যা যদি রোগে পরিণত হয়, সেটা শরীরের উপরও মারাত্মক রকম ভাবে একটা প্রেশার দেয়। ডাক্তারবাবুর থেকে একটু জানতে চাইবো যে আয়ুর্বেদে কি সত্যি মানসিক সমস্যার ট্রিটমেন্ট রয়েছে? অবশ্যই রয়েছে। যেটা আপনি স্টার্ট করার আগে একটা কথা বললেন কি ঘুমের বড়ি দেওয়া হয়। হ্যাঁ, তো দেখুন কেন ঘুমের বড়ি দেওয়া হয়, কেন কি একটা রুগীকে ঘুম খুব দরকার আছে, নাহলে একটা মানুষ এমনি পাগল হয়ে যাবে। আপনি রাত্রিবেলা ঘুমোতে গেছেন, আর রাত্রিবেলা আপনার বউ 3টের সময় নাকি আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছে। ঠিক আছে? এবার আপনার ঘুম পেতে পেতে বেজে গেছে 5টা। 3টে থেকে 5টায় যে আপনার ঘুমটা যে নষ্ট হলো না, সেই মেকআপটা দেওয়াটা মুশকিল। কারণটা হচ্ছে কি, আপনি ওই যে 3টে থেকে মানে টানা একটা যদি ঘুম না হয়, ব্রেক নিয়ে নিয়ে যদি আপনি ঘুম করেন, তাহলে কি হবে? আপনার শরীরের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন আসবেই আসবে। ঠিক না? তো শুধু আমি বলবো না যে আপনার বউ আপনার ঘুমটা ভেঙে দিল, যাদের বাচ্চা হয়ে থাকে, এবার ছোট বেবি বাচ্চা আছে, সে কাঁদছে বাড়িতে, তো কান্নার সময় মা যে ঘুমোতে পারে না, সে দেখবেন সবসময় একটা ডিস্টারবেন্স থাকে। এবার তখন আপনার শাশুড়ি আপনাকে বলবে কি এই কাজটা করে দাও, বা আপনার বর বলবে কি এই কাজটা করে দাও, তখন দেখবেন রাগ হয়। কেন রেগে যান আপনি? কারণ কি, সারা রাত তো ঘুমোতে পারেনি বাচ্চার জন্য। এবার তার মধ্যে আপনি ওনাকে কাজ বোঝাচ্ছেন, তো তখন পেশেন্ট এমনি ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে ভুগতে থাকে। তো অ্যাংজাইটি ডিপ্রেশন কোনো ডিজিজ নয়। অ্যাংজাইটি ডিপ্রেশন যেটা বললেন কি ঘুমের বড়ি দেওয়া হয়, সেটা কেন দেওয়া হয়? কি মাথাটাকে শান্ত রাখার জন্য।
কিন্তু ওটা ট্রিটমেন্ট নয়। আপনি টেম্পোরারি ভাবে আপনি ঘুমের বড়ি খাচ্ছেন, বা আপনি রাত্রিবেলা বললেন যে আমি মদ খাচ্ছি যাতে আমার ঘুমটা হয়, আমি মদ খেয়ে আমি বাড়িতে ঢুকবো, আমার বউ যদি আমাকে বলবে আমি ওর উপর হাবি হয়ে যাব, আমি শুয়ে পড়বো। তো এইটা কিন্তু আপনি সমস্যাকে কি করছেন, বাড়াচ্ছেন, কমছে না। ঠিক না? আপনার সমস্যাটাকে বুঝতে হবে। আজকে ধরুন যেটা বললাম, আজকে একটা ছোট বাচ্চা যখন একটু বড় হচ্ছে তখন ওর উপরে একটা চাপ এসে যাচ্ছে যে তোমাকে পড়াশোনা করতে হবে। তো এই পড়াশোনাটা যদি কমপ্লিট না হয় তো ঘরে যে টিচার আসছে সে বকা দেবে, স্কুলের যে টিচার আছে সে বকা দেবে, বাড়িতে যে মা বাবা রয়েছে সে বকা দেবে। তখন একটা প্রেশার থাকে, প্রেশার কাজ করে। সেই প্রেশারটা আমরা কি করি, পেশেন্ট মানে বাচ্চাকে, যেমন পড়াশোনা দরকার আছে কিন্তু তার সঙ্গে কি আছে, খেলাধুলার দরকার রয়েছে। নালে স্পোর্টস কেন হতো? আজকে স্কুলের মধ্যে পিটি যে সাবজেক্টটা আছে সেটা কেন হয়েছে, যাতে যেটা বাচ্চারা যে পড়াশোনা করছে অ্যাটলিস্ট একটা সাবজেক্ট এইরকম থাকুক যাতে মাইন্ড ফ্রি হোক, ওরা খেলাধুলা করতে পারে। ঠিক না? কেন ইন্টারভেল করা রয়েছে, যাতে ইন্টারভেলের সময় ওরা খাওয়া দাওয়া করুক, লাঞ্চ করুক, তার সাথে ওরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথা বলুক, একটু খেলাধুলা করবে, এটাও দরকার আছে। ঠিক ওই রকমই আমরা কি করি, পেশেন্ট উপরে বাচ্চাদের উপরে একটা চাপ দিই, তখন কি হয়, বাচ্চারা রেগে যায়। এবার রেগে যাওয়ার পরে আপনারা কি করেন, হাত তুলে দেন বাচ্চার উপরে, মারতে চালু করে দেন। তখন বাবা আপনাকে বলছে কি এই বাচ্চাটা আমার, ঠিক আছে, তুমি এর উপর হাত তুললে কেন, তুমি ওকে বকা দিলে কেন, তুমি যাও অন্য যে ঘর দিকে সংসার করো। এবার এই কথাটা যখন ওকে বলবে তখন কি হবে, তখন মানে বাচ্চার উপর একটা খারাপ এফেক্ট পড়ছেই। ঠিক না? বাচ্চা তো যাচ্ছে খারাপের দিকে, তার সাথে সাথে এবার আপনার বাড়ি যে ওয়াইফ রয়েছে সেও কিন্তু এখন ডিপ্রেশন দিকে ভুগতে চালু করে দিল। তো এই জিনিসটাকে বুঝতে হবে, এখানে ঝগড়া না করে শান্ত মাথা, ঠান্ডা মাথায়। এই কারণে যে বলা হয়েছে না, জৈসা খাইয়েগা অন্ন বৈসা হোগা আপকা মন। আপনি যদি সবসময় যদি আহার যদি খারাপ খান, আপনার ক্রোধ হবে। এবার আপনি যে রাত্রিবেলা যে এই সকালবেলা যে শব্দটা বললেন কি আপনি যান অন্য কারোর সঙ্গে যে আপনি ঘরটা করুন, কেন এই কথাটা বললেন? কেন কি তখন আপনি এই কথাটা বলেননি, আপনার ওই মদ এই কথাটা বলেছিল। আপনি যে মদ খেয়ে যে কথাটা বলছেন, তো দেখুন আপনি যদি ভাবছেন কি আপনি অ্যালকোহল খেলে এই সমস্যার সমাধান হবে, কোনোদিন সমাধান হবে না, ঝগড়াটা আরো বেড়ে যাবে। যেরকম আগুনের মধ্যে ঘি দেওয়া কাজটা করে মদ। দেখুন যখনই কোনো মার্ডার করতে হয় বা কারোর সঙ্গে ঝগড়া করতে হয়, একটা সুস্থ মানুষ কারোর সঙ্গে ঝগড়া করতে পারে না, কারোর ডাকাতি করতে পারে না, কারোকে মারতে পারে না, হাত তুলতে পারে না, কিন্তু মদ খাওয়ার পর এই কাজটা কেন করছে, মানে বুঝতে পারছি উগ্র করে দিচ্ছে। ঠিক ওই রকমই আমাদের খাওয়ার মধ্যে যদি আপনি খুব বেশি স্পাইসি খাবার খাচ্ছেন বা খুব বেশি আপনি রিচ খাবার খাচ্ছেন, তাতে আপনার মাথাটা না, আপনার শরীরটা উগ্র করে দিচ্ছে। ঠিক আছে? তো কেন বলা কি, ব্রাহ্মণকে কেন বলা রয়েছে কি আপনি তাম্র জিনিস খাবেন না, আপনি নিরামিষ খাবেন? কেন, ব্রাহ্মণকে মাথাকে ঠান্ডা রেখে কাজ করতে হয়, পুজো পাঠ করতে হয়। এবার যখন বলা হয় না ব্রাহ্মণ যদি রেগে যায় তখন কিন্তু বিশাল অশান্তি হয়। কেন রেগে যায়, কেন কি অত কিছু করে না, এবার যখন ও রেগে গেল মানে মাথায় রক্তটা, পায়ের রক্তটা মাথায় উঠে গেছে, এইবার যা হবে তো বিনাশ হবেই, আর বিনাশকারী বিপরীত বুদ্ধি। ঠিক না? তো আপনাকে যেটা বললাম কি, একটা সিম্পল উদাহরণ আপনাকে বোঝানোর চেষ্টা করছি। একটা ছোট বাচ্চা যে পড়াশোনা থেকে যে চাপটা রয়েছে সেখানে হলো, ঠিক আস্তে আস্তে আপনি একটা ফোন নিন, তার মানে একদম একদম একটা বিস্তারিত আলোচনা, তো মনের সমস্যা, মাথার চাপ, তো সবকিছু নিয়ে আলোচনা আমরা ফিরবো। তবে তার আগে কে আছেন দেখে নেবো। নমস্কার। নমস্কার, আমি সুকন্যা জানা বলছিলাম। সুকন্যা, কোথা থেকে বলছেন সুকন্যা? আমি বলছি দমদম। দমদম থেকে, বলুন কি সমস্যা আছে? আমার মানে কয়েকটা খেয়াল হচ্ছে যে মানে হঠাৎ করে না মাথা নিচ করে কাজ করলে তারপরে যে উঠছে মাথা খুব ভারী হয়ে যাচ্ছে, মানে যে কোনো কাজই করছি তো মানে এরকম মাথা ভীষণ ভারী হয়ে যাচ্ছে, মানে মাথা হয়ে যাচ্ছে, এরকম একটা হচ্ছে। আপনি একটা এক্সরে রিপোর্ট করান, ঠিক আছে, পিএনএস, ঠিক আছে, পিএনএস একটা এক্সরে রিপোর্ট করান। আপনার যে নিঃশ্বাসে যে আমাদের নলিটা রয়েছে সেখানে অনেক সময় সাইনাসের সমস্যা থাকে, যেটা আমি বুঝতে পারি না যে কারণে জন্য মাথা যন্ত্রণাটা হয়। তো সত্যি কি সাইনাস আছে কিনা, পলিপস আছে কিনা, সবসময় যে কোনো রোগের আপনি ওষুধ খাওয়ার আগে যাচাই করুন যে আপনার সমস্যাটা কি, যাতে আপনার সঠিক চিকিৎসা হয়। আর এখান থেকে আমি আপনাকে একবার বলবো না যে আপনি আমার চেম্বারে আসুন, একবার বলবো না কি আপনি এই ওষুধটা খান, আপনাকে বলবো সব থেকে আগে আপনি এক্সরে রিপোর্ট করান। ওই এক্সরে রিপোর্ট কি বলছে সেই রিপোর্টটা নিয়ে আপনি মধ্যগ্রাম চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন, যেখানে প্রতি সোমবার শুক্রবার আমাদের ওপিডি হয়। ওটা দেখার পর আপনাকে সমস্যার সমাধানটা বলবো, যেখানে আপনি সুস্থ হতে পারবেন। ঠিক না? পৃথিবীতে আসলে প্রচুর মানুষ থাকে, কিন্তু তার মধ্যে দেখবেন কিছু সংখ্যক মানুষ
ভীষণ রকম ভাবে জনপ্রিয় হয়, সবাই তাকে খুব পছন্দ করে। এবং আমার এই কথাটা বলার এটাই কারণ, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা সংস্থা যেখানে প্রত্যেকজন চিকিৎসক ভীষণ জনপ্রিয়। কিন্তু এই জনপ্রিয় চিকিৎসকদের মধ্যে অন্যতম ডক্টর বি শর্মা। কেন এতটা জোরের সাথে বলছি? কারণ তিনি যে উদাহরণগুলো দিয়ে কথা বলেন না, প্রত্যেকটা উদাহরণ মনে হয় ভীষণ নিজের। আপনি শুনছেন, আপনার মনে হচ্ছে এটা আমার ঘরের কথা, আমি শুনছি মনে হচ্ছে এটা আমার মনের কথা, এবং আরেকজন শুনছে সে বলছে এটা তো আমার জীবনের কথা। এই জীবনের কথা, মনের কথা বা ঘরের কথাগুলো উনি সুন্দরভাবে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করেন। তখন যখন আপনার সাথে কথাগুলো মিলে যায়, তখন আপনার বিশ্বাসটা, ভালোবাসাটা, আস্থাটা কিন্তু তৈরি হয়। তাই বলবো, যাদের এই ধরনের সমস্যায় ভুগছেন, আমরা খুব ইজিতে বলে দিই না মানসিক সমস্যা রয়েছে, আপনি টেনশনে রয়েছেন, আপনি ডিপ্রেশনে রয়েছেন। বলাটা যত সোজা, যে মানুষটি এটা উপলব্ধি করছে, যে মানুষটি ঘটনাটার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু জানে এটা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের, নিতে পারছি না। মানুষ এই টেনশন ডিপ্রেশনে থেকে আত্মহত্যা পর্যন্ত কিন্তু করে নেয়। তাই এটাকে কিন্তু হেলার সমস্যা ভাববেন না, গুরুত্বহীন সমস্যা ভাববেন না। আপনার শারীরিক সমস্যা আপনার মৃত্যু নাও হতে পারে, মানসিক সমস্যা একটা মানুষের মৃত্যু অনায়াসে হয়ে যায়। তাই এই সমস্যাকে গুরুত্ব দিন। এবং স্যার এরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন, আবার শুনবো স্যার একটু। যেটা আজকে আমাদের প্রথম স্টার্ট করলাম বাচ্চাকে নিয়ে। এবার বাচ্চার পরে আমাদের যখন বাচ্চা থেকে একটু বয়সটা যখন বড় হচ্ছে, তখন কি হচ্ছে, মানুষরা প্রেমের চক্করে পড়ে যায়। এই প্রেমে যখন চক্করে পড়ে যায়, তখন কি হয়, হয়তো অবশ্যই প্রেম মানেই হচ্ছে অন্ধ। প্রেম তো সবসময় চোখ ঝুলে প্রেম কোনোদিন করতে পারে, তাহলে প্রেমই হবে না। প্রেম মানেই হচ্ছে অন্ধ, ঠিক আছে। তো সেই ভালোবাসাটা, মানে আমি দেখলাম না, ফিল করছি, এই ফিলটা আমাকে ভালো লাগছে, এটা হচ্ছে ভালোবাসা। তো এই ভালোবাসার মধ্যে আপনি কি করছেন, তাকে আপনি সবকিছু আপনি নিছাওয়ার করে দিচ্ছেন। এই নিছাওয়ার পরে যখন ও আপনার সঙ্গে খেলা করতে চালু করে দিল, মানে ড্রামা, আপনার সঙ্গে যখন ড্রামা করতে চালু করে দিল, তখন কি হলো, আপনার আঘাত লেগে গেল। এই আঘাতটাই আপনাকে নিয়ে গেল ডিপ্রেশনের দিকে, ঠিক না? তো এবার থার্ড যে চ্যাপ্টারটা রয়েছে, এটা সেকেন্ড চ্যাপ্টার বললাম। থার্ড চ্যাপ্টারটা যখন আপনি আসবেন, আপনার বাড়িতে বিয়ে হলো। এবার বিয়ে হওয়ার পর যেটা বললাম, আপনার ফ্যামিলির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কেউ কারোর সঙ্গে ইচ্ছা করে ঝগড়া করে না, কেউ কোনোদিন ডিভোর্স হয় না। এই ডিভোর্স যে শব্দটা, শাদী একটা এরকমই জিনিস আছে, আপনি আগুনকে সাক্ষী মেনে আপনি বিয়ে করেছেন, সবার সামনে করেছেন, হাসি খুশি করেছেন, কিন্তু ওইটা কনভার্ট হয়ে গেল আপনার ডিভোর্সের মধ্যে। কি করে হলো? একটা সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনি বাড়িটাও, আপনি বাড়িতে বসেও কিন্তু আপনি ক্লিয়ার করতে পারতেন, কিন্তু সেটাখানে কি হলো, আপনার ইগো, মানুষকে ইগো শেষ করে দেয়। আপনি নিজে কি করলেন, সেটা আলোচনাটা না করে, না ডিসকাশন করে, আপনি কি করলেন, চলে গেলেন কোর্টে। এবার কোর্টে গেলে তো উকিল বাবু তো বসে আছে ভাই, নিজের রোজগার করার জন্য, আপনার তো সঠিক আপনাকে বলবে না। এবার আপনাকে ঝুলিয়ে দিল। কিন্তু দেখুন, কোর্টের মধ্যেও ল রয়েছে কি, আপনাকে ডিভোর্স হওয়ার আগেও আপনাকে 7 মাস 6 মাস একসঙ্গে থাকতে হবে। কারণ এটা খুব বড় একটা ডিসিশন, এটা ল বলে খুব বড় একটা ডিসিশন। কারণ কি, আপনি ডিভোর্সটা নেবেন, তার জন্য আপনি সত্যি এটা রাজি আছেন কিনা দেখার জন্য 6 মাস, আপনাকে 7 মাস টাইম দিল আপনাকে। এবার 6 মাস 7 মাসের মধ্যে যদি শুরু হয়ে যায়, তাহলে কোর্ট বলে দেয় কি এটা ডিভোর্স হবে না, বা আপনি বলে দেন কি আমি কেসটা তুলে নিলাম। তো যে কোনো, আমি একটা সরল কেন বোঝানোর চেষ্টা করছি, একটা বাচ্চা বা একটা মিডিল বয়স বা একটা বিয়ে হওয়ার পর, এবার চলে আসছি আমি ওল্ড এজের মধ্যে। এবার আপনি শাশুড়ি হয়েছেন, শাশুড়ি হওয়ার পর আপনি অত্যাচার করছেন আপনি নিজের বৌমা উপরে। আপনারও তো মেয়ে ছিল, আপনার মেয়ে যখন কারো বাড়িতে যদি যায়, ঠিক আছে, ও তার শাশুড়ি যদি ওর উপরে যদি অত্যাচার করে, তখন আপনার খারাপ লাগবে, কেন কি ও আপনার মেয়ে। তো আপনার যে বৌমা আছে, সেও তো কারো মেয়ে আছে, তাহলে আপনি কি করে ওর উপরে অত্যাচার করতে পারেন? তাকে বৌমা না করে তাকে নিজের মেয়ে মতন ভাব ব্যবহার করুন, ঠিক আছে। তখন দেখবেন একটা আলাদা যে ফিলিংটা তৈরি হবে না। দেখুন, মানে মা মেয়ে সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্ক। আমি যদি কিছু নাও করি, মেয়েকে মা বলতে হবে, মাকে মেয়ে বলতে হবে, কিন্তু এখানে তো ব্লাড রিলেশন নয়, ঠিক আছে। কিন্তু এখানে যখন বৌমা যখন আপনার বাড়িতে আসছে, আর আপনার শাশুড়ি যখন দুজনের মধ্যে ভালোবাসা যে তৈরি হচ্ছে না, এটাই হচ্ছে অসাধারণ জিনিস। মানে আমার মা নেই কিন্তু আমাকে মা বলতে হচ্ছে, আমার বৌমা আছে কিন্তু আমাকে মেয়ে বলতে হচ্ছে। তখন একটা যে সম্পর্ক তৈরি হয় না, সেটা আলাদা সম্পর্ক হয়, সেটাকে আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তো এই জিনিসটাকে আপনারা নিজের মধ্যে বোঝার চেষ্টা করুন। আমি ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে এখন স্টার্ট করলাম। আমি কেন ফ্যামিলি জায়গা চলে গেলাম, কারণটা হচ্ছে কি, এই সামান্য সামান্য ছোট ছোট একটা ভুল আপনার কি করে, ভুল ডিসিশন নিতে চালু করে দেয়। আর ভুল ডিসিশন কি হয়, সে হয়তো কোনো
আপনি সাইকিয়াট্রিস্ট ডাক্তারকে আপনি দিচ্ছেন, সে আপনাকে ডেট বাই ডেট দিয়ে যাচ্ছে, বা হয়তো কোনো লয়ারকে আপনি দিচ্ছেন, সে ডেট বাই ডেট দিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনাকে সুরা হচ্ছে না। লাস্টে আপনাকে ঘুমের বড়ি খেতে হচ্ছে, বা আপনাকে মদ খেতে হচ্ছে, বা আপনাকে কোনো রকম নেশা করতে হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আপনার শরীরটা কিন্তু আরো খারাপ হচ্ছে। আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ সবসময় রোগের সমাধান খোঁজে। আপনার সমস্যা হয়েছে, আজকে যেরকম আমি আপনাকে বোঝালাম, আমার মনে হয় না কোনো সাইকিয়াট্রিস্ট আপনাকে বোঝাবে, আমার মনে হয় না কোনো ডাক্তার আপনাকে বোঝাবে, এটা ডাক্তারের কাজ নয়, সত্যি নেই। কিন্তু আমরা একটা পেশেন্টকে পেশেন্ট না ভেবে সেখানে আমরা নিজে পেশেন্টকে একটা রিলেশন তৈরি করি, সেখানে পেশেন্ট নিজে বুঝতে পারে কি না ডাক্তার যেটা বলছে, যেটা সুস্মিতা একটু আগে বললো, কি আপনার শুনে মনে হচ্ছে কি না আমার ফ্যামিলি কথা বলছেন, বা আমার উপরে বলছেন, বা আমার বান্ধবীর উপরে বলছেন। তো এইটাই হচ্ছে কথাটা, কেন কি এটাই বাস্তব, এটাই সবার সঙ্গে হয়। তো এখানে আপনি এইরকম যদি সমস্যা নিয়ে করতে চান, তো সব জিনিস এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। খাওয়ার মধ্যে আপনাকে তামসি খাওয়াটাকে বন্ধ করতে হবে। আপনি বাড়িতে ওষুধ নিয়ে আসার আগে না, আপনি ননভেজটাকে বন্ধ করুন। এই যে ননভেজটা আপনি খাচ্ছেন, তাতে কি হচ্ছে, আপনার ক্রোধ আসছে। গুসা ইনসানকে খতম করতে হয়। প্রত্যেক জিনিসের সমাধান আছে, সমাধান করার চেষ্টা আপনি করছেন না, আপনি চাইছেন না। যদি আপনি চাইছেন তাহলে ঠিক হবে। একটা মানুষ বলছে কি আমি আজকে আসবো না, কিন্তু হঠাৎ চলে আসছে, কেন আসছে, কেন কি ও সমাধান করতে চাইছে, ও ঝগড়াটাকে বাড়াতে চাইছে না। ঠিক আছে, তো এই যে জিনিসটা আপনাকে বললাম, এটা আপনাকে ক্লিয়ারলি একটা বোঝানোর চেষ্টা করলাম। হয়তো কোনো মিস্টেক আমার হতে পারে, বা হয়তো আমি কোনো ভুল বলতে পারি, কিন্তু আমি কাউকে পার্টিকুলার আমি কাউকে আঘাত করতে চাই না। এটা যেটা বাস্তব আছে সেটাই বলার চেষ্টা করলাম। হ্যাঁ, তার সাথে সাথে আপনাকে একটা কথা বলে দিই, কি এখানে আয়ুর্বেদ আপনাকে কি করে হেল্প করে সেটা আমি আপনাকে বলবো। একদম, সেটা অবশ্যই আমরা শুনবো, মনোযোগ সহকারে শুনবো। কারণ আমরা তো সমস্যা বলতে এই সমস্যাগুলোকেই বুঝি, যে হার্টের সমস্যা, লিভারের সমস্যা, আমার কিডনিতে সমস্যা হচ্ছে, আমার নার্ভের প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু, আমার অস্থিতে সমস্যা হচ্ছে, সুগারের দীর্ঘদিন ধরে ভুগছি আমি, কিছুতেই সমস্যার সমাধান পাচ্ছি না। হ্যাঁ, এগুলোর সমাধান দরকার, কিন্তু পাশাপাশি একজন আয়ুর্বেদ চিকিৎসক এত সুন্দরভাবে কিন্তু আপনার মানসিক বিষয়গুলোকে তুলে ধরতে পারে, আপনার মানসিক যন্ত্রণাগুলোকে তুলে ধরতে পারে, আপনার পরিবারের প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করতে পারে, সেটা কিন্তু অবশ্যই এই অনুষ্ঠান প্রমাণ দেয়। এবং এর ট্রিটমেন্ট রয়েছে। হয়তো আপনি এতদিন বুঝেই উঠতে পারেননি যে আমার মানসিক টেনশন, ডিপ্রেশন থেকে বের হওয়ার কোনো উপায় রয়েছে। আপনার পরিবারের মানুষ আপনাকে বুঝতে পারছে না, আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনাকে বুঝতে পারছে না, কিন্তু একজন অভিজ্ঞ চিকিৎসক যে বিষয়টাকে নিয়ে পড়াশোনা করেছেন, যে বিষয়টাকে নিয়ে রিসার্চ করেছেন, তিনি কিন্তু বুঝতে পারবেন। সেজন্য আমরা বলি পৃথিবীর সব থেকে ভালো বন্ধু হন একজন চিকিৎসক। একজন চিকিৎসককে মনের কথা খুলে বলুন, সে আপনার প্রবলেম উপলব্ধি করবেন এবং আপনার সমস্যা থেকে আপনাকে বের করে আনবেন। চট করে একটু চেম্বারের কথা বলবো। বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার রয়েছে। ও সরি, তারা কি কেউ আছেন ফোনে? কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ সরি, অনেকক্ষণ ওয়েট করালাম, সরি। একটা আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম। বলুন, কে বলছেন? নমস্কার, হ্যাঁ আমি কাঞ্চন দাস বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মেয়ের মানে খাবার পরে বলছে পেটের ব্যথা বলছে। আচ্ছা, মেয়ের বয়স কত? 6 বছর। 6 বছরের বাচ্চা খাবার পর পেটে ব্যথা করছে। উনি কি খুব বেশি মানে কোনো চিপস বা বাইরে কোনো এসব খাওয়া দাওয়া করে, তেলে ভাজা এগুলো খায়? হ্যাঁ 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 হ্যাঁ। ওটাকে বন্ধ করুন। হ্যাঁ, ওর জন্যই ওটা পেটে ব্যথা হচ্ছে। আর একটা সোনোগ্রাফি রিপোর্ট করাবেন, ঠিক আছে? একটা ইউএসজি রিপোর্ট করান হোল অ্যাবডোমেনে, আর ইউএসজি রিপোর্টটা নিয়ে দেখা করুন। আর এইরকম জাঙ্ক ফুড, ফাস্টফুড থেকে দূরে রাখুন। দেখুন, আমরা এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা বহুবার আমরা এগুলো বলেছি, আর বাচ্চাদের উপরে কিন্তু খারাপ একটা ইফেক্টটা পড়ে, যে কারণের জন্য এখন দেখুন যে বেরিয়ে গেছে আমাদের ভ্যাকসিনগুলো, এই ভ্যাকসিনের মধ্যে হেপাটাইটিস বি ভ্যাকসিন আছে না, তো হেপাটাইটিস বি ভ্যাকসিনটা কেন দেওয়া হলো? কারণটা যে এইগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না, এই কারণের জন্য এখন ভ্যাকসিন দিতে হচ্ছে। তো ভ্যাকসিন সলিউশন নেই, আপনি সবকিছু জানেন, কিন্তু জেনেও কিন্তু আপনি সেটা বারণ করতে পারছেন না, যেহেতু আপনার মোহ মায়া আছে বাচ্চার প্রতি। ঠিক আছে, সবারই আছে, আমারও মেয়ে আছে, ঠিক না? তো এর মধ্যে কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনি 15 ডেজের মধ্যে একদিন দিন, 2 সপ্তাহের মধ্যে একবার দিন, ঘুরতে নিয়ে যান, বাচ্চাকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি ডেলি রুটিনে রাখবেন না, আমি দেখেছি এক একজনের কি অভ্যাস হয়ে গেছে, আমি বাচ্চার জন্য রাত্রিবেলা একটা কোল্ড ড্রিঙ্ক আর একটা চিপসের প্যাকেটটা আমি নিয়ে যাই, একদম ঠিক নয়। তার জন্য আপনি ফল নিয়ে যান, বাচ্চাকে শেখান ফল খাওয়ার, সব ভুলে গেছে ফল খায় না, ঠিক না? আপনি শেখান
তাকে ভালো কিছু খাওয়ানো, যেরকম আপনার ধরুন আজকে মিষ্টি হয়ে গেল, ঠিক আছে, আমরা বলি মিষ্টি দোকান থেকে বেশি মিষ্টি খাওয়াটা ঠিক নয়, এটা হার্মফুল হয় আমাদের শরীরের মধ্যে। আপনি কোনোদিন পায়েস করে দিন, ঠিক আছে, এ দেখুন আমি বলছি কিন্তু মুখের মধ্যে জল চলে আসছে, আর বুঝতে পারছেন, ফিলিং করতে আপনাকে। তো বাচ্চাকে যখন আপনি বোঝাচ্ছেন, বাচ্চাকে প্রতি ঠিক কেয়ার রাখুন, ঠিক না? তো আমি আপনাকে বলবো কি একটা সোনোগ্রাফি রিপোর্ট অবশ্যই করেন, যেহেতু ব্যথা হচ্ছে, কোনো একটা কারণের জন্য ব্যথা হচ্ছে। তো সেটা অনেক সময় কী হয়, বাচ্চাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সেসটা অনেকটা বেশি থাকে। তো 6 বছর বাচ্চা যদি ফ্যাটি লিভার নিয়ে যদি ভুগতে থাকে, তাহলে আগামী দিন কিন্তু আরও সমস্যায় পড়ে যাবে। একটা ইউএসজি রিপোর্টটা করে নিন, আর যেটা বললাম জাঙ্ক ফুড ফাস্টফুড থেকে দূরে থাকুন। একদম খুব শিক্ষণীয় একটি বিষয়। কিন্তু সত্যি কথা বলতে আমার বাড়ির সামনে থেকে আমি অনেক বাচ্চাদের দেখি যে দোকানের সামনে দিয়ে গেলেই সে কান্না জুড়ে যায় যে তাকে চিপস কিনে দিতেই হবে। তো এই অভ্যাসগুলো থেকে মা বাবাকেই কিন্তু সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বাচ্চাকে এগুলোকে অভ্যাস না কুঅভ্যাস বলে, এই কুঅভ্যাসগুলো থেকে কিন্তু বের করতে হবে। যাই হোক, একটু চেম্বারের প্রসঙ্গে চলে যাই। বনগাঁতে কিন্তু আমাদের চেম্বার হয়, আছে, থাকবেও বনগাঁ চেম্বার। তো ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যানিং এর চেম্বার রয়েছে ডক্টর আর দেখে আপনারা পাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কাকদ্বীপ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মালদাতে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন। জামশেদপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে। কৃষ্ণনগর চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। যারা পূর্ব মেদিনীপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য আরেকবার মনে করিয়ে দেবো, হেরিয়া এবং মেচেদা আপনারা পরপর এই দুটি সেন্টার, এই দুটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। যারা এখনো নাম লেখা নেই তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। নতুন বন্ধুরা যেরকম যোগাযোগ করবেন, পাশাপাশি পুরনো বন্ধুরাও কিন্তু সময় করে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই হেরিয়া এবং মেচেদা চেম্বারে পৌঁছে যাবেন। আসানসোল চেম্বারে ডক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। হলদিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়ি চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুর চেম্বারে স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। বাঁকুড়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবারও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আসামের বন্ধুরা শিলচর চেম্বারে যোগাযোগ করতেই পারেন এবং সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকেই পাচ্ছেন। অনেকদিন পর শিলচর চেম্বারে স্যার যাচ্ছেন। তো যারা আসামের বন্ধুরা রয়েছেন, একটু স্যারের সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক, একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। পুরুলিয়াতে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। ডিব্রুগড় চেম্বারে ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি দিল্লিতে ডক্টর এস ঘোষালকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আলিপুর দুয়ারে আবারও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন কলকাতার মধ্যে মধ্যমগ্রামে পাচ্ছেন, ল্যান্সটাউন হাজরায় পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা হাতিবাগান চেম্বারে এবং অবশ্যই কিন্তু পাচ্ছেন আপনারা খিদিরপুর চেম্বারে। আর এছাড়া হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু পেয়ে যাচ্ছেন। মূলত পাচ্ছেন আমতলা চেম্বারে ডক্টর বি শর্মাকে। মাসে একটি রবিবার আপনাদের অনুরোধে, আপনাদের রিকোয়েস্টে ডক্টর বি শর্মা কিন্তু সময় বের করেছেন কলকাতায় আপনাদের সাথে দেখা করার জন্য। তাই রবিবার করে যারা কলকাতায় স্যারের সাথে দেখা করতে চাইছেন তারা এখনই কিন্তু 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং বিষয়টি নিয়ে আলোচনা করুন। তারা সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু সহযোগিতা করবে। মানসিক টেনশন, ডিপ্রেশন নিয়ে আমরা আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ একটি দিক। প্রয়োজন হলে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে যারা পৌঁছে যাচ্ছেন এনবিপিতে তারা কেমন আছেন, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করি, বিভিন্ন ক্লিপিংস আপনাদের সামনে আমরা তুলে ধরি, বিভিন্ন কথা আপনাদের সামনে আমরা নিয়ে আসি যেটা আমাদের শোনার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক সেরকম কিছু বিষয় আজকেও আপনাদের জন্য রয়েছে, দেখবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। এসেছেন আর আপনার নামটা কি? আমি বাগনান কালিকাপুর থেকে এসেছি, নাম রানু কাবু। কি সমস্যা নিয়ে কতদিন আগে এসেছিলেন? 15 দিন আগে এসেছিলাম, পেটের সমস্যা, খুব কষ্ট পাচ্ছিলাম। এই 15 দিনে কেমন আছেন? অনেকটাই সুস্থ, ভালো আছেন? আগের সমস্যা থেকে এখন সমস্যা অনেক কম? হ্যাঁ, অনেকটাই কম। মাত্র 15 দিন ওষুধ খেয়ে এনবিপির যে আপনি ভালো আছেন, তো যারা শুনছেন তাদের জন্য আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? তাদের জন্য একটাই বার্তা থাকবে যে তারাও যেন এই এনবিপিতে আসেন, এলে খুবই উপকার পাবে। যার যা সমস্যা আছে তাহলে সেই সমস্যা নিয়ে আসেন ডাক্তারের কাছে, এলে ডাক্তারবাবু উপকৃত করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। দাদা আপনার নামটা বলবেন আর কোথা থেকে এসেছেন? আমার নাম রঞ্জিত সরকার, আমি মালবাজার থেকে আসছি, জলপাইগুড়ি জেলা।
কি সমস্যা ছিল আপনার? আমার পেটের রোগের IBS এর IBS সমস্যা এর ছিল। সমস্যা ছিল। আচ্ছা, কতদিনের সমস্যা ছিল? এই রোগটা আমার প্রায় 25 বছর হবে। বেশ। আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, দেখানোর পরে এই রোগটা হয়তো 7 দিন 10 দিন ভালো থাকতো, আবার হয়ে যেত। তারপর আমাদের এনবিপি তে কিভাবে এলেন? আমি এটা টিভি চ্যানেলে দেখছি, দীর্ঘদিন থেকে দেখতে 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 তারপরে আসছি। তো এখানে কতদিন ওষুধ খাচ্ছেন? এখানে ওষুধ খাচ্ছি 2.5 মাস হবে। কেমন আছেন? এখন মোটামুটি অনেকটা ভালো আছে। আচ্ছা, তো অবশ্যই আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগলো। আর যারা আপনার কথা শুনছেন তাদের জন্য কি মেসেজ থাকবে? তারাও আসুক এই এনবিপির কাছে, তারাও সুস্থ হবে, ভালো থাকবে। আমার যে রোগে ছিল সে থেকে আমি অনেক উপকার পেয়েছি, আপনারাও পাবেন। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার দিদি, তোমার নামটা একটু বলো আর কোথায় সুজলা থাকো? দাস, মাটিগাড়া, সিমুতলা থাকি। আচ্ছা, কি সমস্যা নিয়ে তুমি এনবিপি তে এসেছিলে? হঠাৎ হলো ডান সাইডে আমার বুকে লাগছিল আঘাত, একটু অন্য ডাক্তারে মানে শিলিগুড়ির অন্য ডাক্তারে বলেছিল যে একটু খারাপ বলেছিল, আর বেশটারে আমার এই মানে রূপটা ধরা পড়েছিল। এখানে এসে আমি ভালো হয়েছি। আচ্ছা, আমি রিপোর্টে যেটা দেখলাম যে তোমার আগে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ধরা হ্যাঁ, পড়েছিল, ছিল। তো 1.5 মাস আমাদের মেডিসিন তুমি খাচ্ছ এবং এখন রিপোর্ট খুব ভালো। ভালো। আমি তোমার রিপোর্ট দেখলাম, তো তুমি কতটা খুশি? আমি খুব খুশি। আচ্ছা, আর যারা তোমার কথা শুনছে তাদের জন্য কি বলবে? তাদের জন্য তো ভালো বলতেই হবে আমার। মানে তারা আসুক এনবিপি তে, এটা তুমি হ্যাঁ, চাইছো তো? ওটা তো বলবোই আমি। বেশ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল আর ক্রনিক ডিজিজ নিয়ে আমরা কিন্তু আলোচনা করি, ঠিক সেই নিয়ম অনুযায়ী আজকেও আপনাদের জন্য কিছু বিষয় কিন্তু রয়েছে। পেটের সমস্যা দীর্ঘদিন ছিল এবং তারপরে পাইলস, ফিশার, ফিস্টুলার সমস্যা। কত যে ফোন আপনাদের পায়, বিশ্বাস করুন। এবং একটা প্রশ্ন আপনারা ভীষণ করেন, পাইলস, ফিশার, ফিস্টুলার সমাধান চাই, অপারেশনটা কি করে ফেলবো? আবার কেউ বলেন অপারেশন তো করেছেন আমার চেনা পরিচিত কোনো একজন মানুষ, কিন্তু কোথায় সমাধান তো নেই। 3 মাস আগে অপারেশন করেছে কিন্তু তারপর আবারও ফিরে এসেছে। সত্যি আপনাদের এত প্রশ্ন শুনে না আমাদের নিজেদেরও মাঝে মাঝে খুব ভয় হয় যে পাইলস, ফিশার, ফিস্টুলা থেকে সত্যি আপনাদের কিভাবে রেহাই দিতে পারি। রেহাই দেওয়ার জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা বা সচেতনতা বোধ। এটাকে আগে তৈরি করুন, কিভাবে প্রথম থেকে ভালো থাকবেন, আর যদি সমস্যা চলে আসে ঠিক কোন উপায় আপনি সমস্যা থেকে বের হয়ে আসবেন। আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের সাথেও আমরা আলোচনা করব, তবে তার আগে স্যার ফোন আছে, আমরা একটু কথা বলে নিই। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ বলছি, সরি, একটু বাইরে চলে আসুন, একটু বাইরের দিকে এসে কথা বলুন। বুঝতে পারলাম না, আরেকবার বলুন কি সমস্যা। আমি বলছি, আমরা সকাল থেকে রাত যদি আমরা যে খাদ্য গ্রহণ করি, যে খাবার যে আমরা খাই, সেই খাবার ধরুন মানে আমাদের বারবার ধরুন যদি খাবার খেতে থাকি, মানে তাতে তো আমাদের মানে লিভার বা স্টমাকের সমস্যা হতে পারে, মানে বয়সকালে হজম শক্তি নষ্ট হতে পারে। বারবার যদি কেউ মানে খাবার খায়, মানে ধরুন সকাল থেকে রাত ধরুন মানুষ 3 বার খায়, আমি যদি সারাদিন 8 বার 10 বার খাবার খাই, তাতে কি আমাদের হজম শক্তি নষ্ট হতে পারে? ভালো প্রশ্ন করেছেন, একদম খুব ভালো প্রশ্ন করেছেন। শুনুন কারণটা আপনি। হচ্ছে কি, আজকে যে আমাদের টপিক থাকবে তার সঙ্গে রিলেটেড এই কথাটা উনি বললেন। তো দেখুন, প্রথম কথা বলো কি, আপনি যে বললেন কি আমি যে খাওয়া দাওয়া করি সেটা কি যদি বারবার খাই সেটা কি আমার ক্ষতি করবে? একদমই করবে না। কারণটা হচ্ছে কি, আপনাকে খাবার মধ্যে যত আপনার খিদে আছে না, তার থেকে একটু কম খাবেন। আপনি কম কম খান, বারে বারে খান। এটা আমরা একবার নেই বহুবার বলেছি। তো আপনি যদি বারে বারে যদি প্রশ্ন করছে কি বারে বারে আমি খাচ্ছি, সেটা আমাকে ক্ষতি করবে না। কিন্তু হ্যাঁ, ভোরে ভোরে যদি আপনি খাচ্ছেন তাহলে আপনার কিন্তু ক্ষতি করবে। কারণটা হচ্ছে কি, আপনাকে খাচ্ছেন সে অনুযায়ী আপনি খাওয়াকে ডাইজেস্ট করতে পারছেন। তো খাওয়া যদি ডাইজেশন যদি না করেন তাহলে কিন্তু পেটের সমস্যা আপনার তৈরি হবে, ঠিক না? আপনি যেটা বললেন কি লিভারের সমস্যা যদি না হয় বা আমার বাকি যে অর্গানগুলো আমার খারাপ না হয়, সেই জন্য আপনাকে বললাম কম কম খাবে, মানে যত ইচ্ছা আছে তার থেকে একটু কম খান। সেটা আপনি বারে বারে খান, কোনো অসুবিধা নেই, ঠিক না? তো এটা আপনি করুন, এটার জন্য আপনার জন্য ভালো হবে।
একদম খুব ভালো প্রশ্ন। তবে খেতে তো আমরা প্রচন্ড ভালোবাসি, স্পাইসি ফুড শুনলেই মুখে জল চলে আসে। বাইরের খাবারের দিকে ভালোবাসা আমাদের একটু বেশি। যারা একটু বেশি খান তাদের একটু বেশি তাড়াতাড়ি কিন্তু পাইলস ফিশার ফিস্টুলার সমস্যাও চলে আসে। না, এই বিষয়টা নিয়ে আমার বলার কোনো অধিকার নেই, স্যারের থেকেই শুনবো যে স্যার কেন হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলার মতন সমস্যা। সত্যি কি আমরা খেতে ভালোবাসি যারা, তাদের এই সমস্যা একটু তাড়াতাড়ি চলে আসে? একদমই নয়, খাবার জন্য পাইলস ফিস্টুলা ফিশারের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে পাইলস ফিস্টুলা ফিশার। প্রথম তো আমি এই যে টপিকটা পাইলস ফিশার ফিস্টুলা, এই যে তিনটে যে টপিক আছে না, এই তিনটে মনে হয় কি আপনার আমাদের পায়খানা যে রাস্তাটা রয়েছে সেখানে কোনো সমস্যার নাম হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা। কিন্তু তিনটে রোগ যদি একই জায়গা হয়ে থাকে তাহলে তিনটের মধ্যে একটা নাম হলে হতো, তিনটে নাম কেন? তো এটা আগে জানুন কি পাইলস কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়। কারণটা হচ্ছে কি আপনি যদি রং ট্রিটমেন্ট করতে থাকেন, ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই যারা ফিস্টুলার সমস্যা রয়েছে তারা পাইলসের চিকিৎসা করছে, পাইলসের সমস্যা রয়েছে তারা ফিস্টুলার চিকিৎসা করছে। তো আগে জানুন কি পাইলস কাকে বলা হয়। পাইলস যেটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল দু রকম হয়, খুনি এবং বাদী দুটো হয়। আপনি একদম একদম একটু কথা বলেই নি, কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্রেষ্ঠপুর থেকে রিয়া বলছি। আচ্ছা রিয়া, বয়স কত আপনার? আমার 26। 26। কি সমস্যা হচ্ছে রিয়া? আমার চুলটা পড়ে যাচ্ছে, মানে উঠতে যাও, চুলটা প্রচুর এই 1 মাস ধরে প্রচুর। আচ্ছা চুল উঠে যাচ্ছে তো তার চিকিৎসা করান, চিকিৎসা করাচ্ছেন না কেন? আপনি যদি বাড়িতে বসে থাকবেন শুধু চিরুনি যদি আপনি করবেন তাতে আপনার চুল আরো যা আছে ওটা খালি হয়ে যাবে। আপনার বাড়ির পাশে আমাদের মধ্যম গ্রামে চেম্বার আছে, ঠিক আছে, শোনো। সেখানে এসে আপনি যোগাযোগ করুন। এখন আমরা লাইলিগেন্স যেটা মেন আমরা স্কিন আর হেয়ারকে নিয়ে স্পেশালি ট্রিটমেন্ট করছি, যেখানে পেশেন্টরা পার্লারের মধ্যে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে সেটা আর করতে হবে না। মিনিমাম পয়সার মধ্যেই তারা চুল আর স্কিনকে ভালো রাখতে পারবে, যাতে যারা বয়স হওয়ার পর স্কিনের মধ্যে রিঙ্কলসটা না পড়ে, স্কিনটাকে ভালো রাখতে পারে, স্কিন যাতে আমরা সৌন্দর্য রাখতে পারি, চুলটাকে আরো বড় লম্বা রাখতে পারি, ঘন রাখতে পারি, তার জন্য আমরা লাইলিগেন্স বলে একটা চ্যাপ্টার আমরা চালু করেছি। আর সেটা পার্ট অফ এনবিপি, নিশ্চিন্ত থাকবেন, কারণ কি সেখানে যে চিকিৎসাটা পাবে সেটা পুরোপুরি কিন্তু একটা ডাক্তার আন্ডারে আপনি চিকিৎসাটা পাবেন। তা আমি আপনাকে বলবো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করুন, যাতে এই যে সমস্যা নিয়ে আপনি ভুগছেন আপনি পুরো ভালো হয়ে যাবেন। একদম যোগাযোগ অবশ্যই করতে হবে 9830235527 এবং 37 নাম্বার দুটি প্লিজ নোট করুন, ফোন করুন, কথা বলুন। আর যে বিষয়ে আমরা শুনছিলাম স্যার, তো পাইলসে যেটা বললাম খুনি এবং বাদী, তো একটা হচ্ছে আমার ব্লিডিং হবে আর একটা হচ্ছে যেটা ব্লিডিং হবে না। ব্লিডিং যদি না হয় তাহলে কি হয়, সেখানে একটা যন্ত্রণা হয়, ঠিক আছে। আর ব্লিডিং এর মধ্যে আপনার ব্লাড পড়তে থাকে, ব্লাড যেটা পড়বে সেটা মানে আপনার মানে কোমরটা পুরো আপনার ব্লাড ব্লাড করে ভরে দেবে। তো এইরকম যে সমস্যাগুলো তৈরি হয় বারবার সময় দেখবেন বাইরে আপনার একটা মাংস ফুসকুড়ি মতন বা মাংস পিণ্ড মতন একটা গ্রোথ করে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে হেমোরয়েডস, যাকে আমরা পাইলস বলি। এবার ফিশারটা কি? ফিশারটা হচ্ছে যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো ফেটে যায়, ঠিক আছে, কেন ফেটে যায়? কারণ কি আমাদের ঠোঁট ড্রাই হয়ে যায়, ঠিক ওই রকমই যে স্টুলে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা ড্রাই হয়ে যায়, যার ফলে কি হয় সেখানে ক্র্যাক হয়ে যায়, ঠিক আছে। এবার ক্র্যাক হয়ে যাওয়ার পর আপনার সিভিয়ার কিন্তু ব্যথা হবে, পেন হবে, আবার ব্লিডিং হবে, নিজে থেকে কিন্তু ওটা হিল হয়ে যায়। যেরকম আমার ঠোঁট ফেটে যায়, ঠোঁট ফেটে যাওয়ার পর আবার নিজে থেকে হিল হয়ে যায়, ঠিক ওই রকমই আমাদের স্টুলে যে রাস্তাটা রয়েছে সেটা নিজে থেকে হিল হয়ে যায়, তাকে বলা হয় ফিশার। ফিস্টুলাটা কি? ফিস্টুলাটা হচ্ছে আমাদের স্কুলে যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু কিছুই হয় না, ঠিক তার পাশে হয়। এটা যদি স্টুলের রাস্তা হয়ে থাকে তার ঠিক পাশে আপনার হবে, সেখান থেকে যেরকম একটা ফোড়া হয়ে যায় ঠিক ওই রকমই আপনার একটা ফোড়া মতন হয়ে যায়, সেখান থেকে পুষ বেরোতে থাকে। যতক্ষণ পুষটা বেরোবে না, ফোড়া যেরকম হয় কি যতক্ষণ ফাটবে না ততক্ষণ কি হয় সবসময় একটা ব্যথা হতে থাকে, টিস টিস করে মারতে থাকে, ঠিক রকম পেশেন্টকে ওই রকম জ্বালায়। এবার যখন ওটা বেরোতে থাকে তখন ও কিন্তু আরাম পেয়ে যায়। এবার আপনি কি করেন, ফোড়াকে হিল করার জন্য চেষ্টা করেন, কিন্তু হিল চিকিৎসা নয়। এবার হিল করলে কি হচ্ছে, আপনার অন্য জায়গা থেকে ফোড়া হয়ে যাচ্ছে। এই ফোড়াটা কেন হচ্ছে, আমাদের যে কলোনি যে রাস্তাটা রয়েছে, কলোনি রাস্তার মধ্যে উপর থেকে রাস্তাটা একটা তৈরি করেন, এই তৈরি মানে এর মধ্যে কি হচ্ছে পুজ জমছে, ঠিক আছে। তো আপনাকে হিল যদি করতে না, সেই যে হোলটা হয়েছে যে রাস্তাটা বানিয়েছে সেখান থেকে আপনাকে হিল করতে হবে, তাহলে আপনার কি হবে, সমস্যার সমাধান হবে। আপনি কি করেন, অপারেশন করেন, অপারেশন তো সমাধান নয়। কারণটা যে অপারেশন যে আপনি করছেন সেটা কিন্তু আবার অন্য জায়গা থেকে বার হবে। যেরকম জলকে আটকানো যায় না ঠিক এরকম পুষকে কিন্তু আটকানো যাচ্ছে না, আপনি অন্য জায়গা থেকে বার করছেন। তো পাইলস কাকে বলা হয়, ফিশার কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়, আজকে মনে হয় এইটা আজকে যে প্রোগ্রাম দেখছি আমার
সারা এটা ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার কি পায়েস প্রেশার ফিস্টুলা কাকে বলা হয়। কারণটা হচ্ছে একটাই, কষ্টকাঠিন্য। আয়ুর্বেদ বলে সবসময় কি আপনার স্টুলটাকে নরম রাখতে হবে। আপনার যদি স্টুল যদি নরম হয়ে থাকে তাহলে এইরকম সমস্যা আপনার হবে না। আজকে আমরা জেনে গেলাম পায়েস প্রেশার ফিস্টুলা কেন হয় সেটাও জেনে গেলাম, কি করে ভালো হবে সেটা বলবো। একদম। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হাওড়া বাগনান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার বয়স 28। হুম সমস্যা হচ্ছে আমার মুখের ব্রণ হয়েছিল, হুম ওই দাগটা এখনো যাচ্ছে না। ব্রণ হয়েছিল, এখন ব্রণ আর হচ্ছে না, সে দাগগুলো রয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য কোনো উপায় করেছেন, এখন চিকিৎসা করছেন? ওই তো ক্রিম লাগাচ্ছি কিন্তু ক্রিম লাগিয়ে কিছু হবে না, দাগগুলো যাচ্ছে না। ডাক্তারের কাছে যাবেন, তারা আপনাকে লেজার ট্রিটমেন্ট বলবে, ঠিক আছে? আর লেজার ট্রিটমেন্ট করলে আপনার স্কিন আরো নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে বলবো এইরকম ক্রিম না লাগিয়ে লেজার ট্রিটমেন্টে না পড়ে, শুনুন। একটু আগে আমি বললাম লাইলিগেন্সের কথা, স্কিন আর হেয়ার নিয়ে মানে সুপার স্পেশালিস্ট ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা আপনি করতে চালু করুন। আপনার স্কিনের যে দাগ রয়েছে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে, তার সাথে এই দাগটা আবার ফিরে আসবে না। এটাই হচ্ছে ম্যাজিক অফ লাইলিগেন্স, ঠিক আছে? একদম। আর এই ম্যাজিকটাকে উপলব্ধি করার জন্য আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে সেভাবে আপনি কিছু করে উঠতে পারবেন না। একটু দু কদম বেরোন, আপনার বাড়ির কাছাকাছি যে সেন্টারটি রয়েছে সেখানে চলে আসুন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনার সৌন্দর্য বলুন, আপনার স্বাস্থ্যের সমস্যা বলুন, মানসিক অবসাদ বলুন, নেশায় আসক্তি বলুন, যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন সবকিছুর কিন্তু ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে। তাই বিশ্বাস যদি থাকে আপনার জন্য এনবিপি দরজা খোলা রয়েছে, আপনি কিন্তু যোগাযোগ অবশ্যই আমাদের সাথে করতে পারেন। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। আমি বাঁকুড়া থেকে রিটার্ন বলছি। হ্যাঁ বলুন, বয়স কত? আমার বয়স 36। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, গলা জ্বালা করছে, অল্প খেলে পেটটা ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? না না, এগুলো আমার নেই, চেক আপ করেছি। আচ্ছা, পেট পরিষ্কার হয় আপনার? না, পেটে পরিষ্কার হয়নি, খেতে দেরি হয়ে যায়। সকালে খাবারটা বেলা 11টায় খাই, এই খাবারটা দেরি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে যে এরকম। আচ্ছা, আপনি কি জানেন আমাদের বাঁকুড়ায় চেম্বার আছে? না, জানি না তো। তাহলে কি করে ভালো হবেন? ঠিক আছে, তো আজকে আপনি জেনে যান বাঁকুড়ায় আমাদের চেম্বার আছে। নিচে দেখুন একটা নাম্বার যাচ্ছে যেটা 27 আর 37 আছে, দেখতে পাচ্ছেন? নাম্বারটা দেখতে পাচ্ছি। ওই নাম্বারটা ঠুকে রাখুন। ওই নাম্বারে ফোন করে বাঁকুড়া কোথায় আমার চেম্বার আছে সেটা জেনে নিন, আর জেনে নেবার পর বাঁকুড়া চেম্বারে এসে যোগে দেখা করুন, তাহলে আপনি সুস্থ হতে পারবেন। অনেক রুগীরা আছে যারা কি আছে কি ফোনের কথা বলছে, স্টুডিওতে ফোনে কথা বলছে, তারা এখনো জানে না কি আমার চেম্বার বাঁকুড়াতে রয়েছে। এবার তারা এটাও জানে না কি আমি ওখানে গিয়ে ভালো হব। আপনার টেম্পোরারি ভাবে আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করি, কিন্তু যে আপনার রোগটা রয়েছে সেই রোগকে যদি আপনি পুষে রাখেন আপনার কিন্তু ঘাও কোন নাসুর বন যাতা है, ঠিক আছে? তো আপনাকে আমি বলবো কি আপনি যে পেট পরিষ্কার যে হচ্ছে না সেই কারণের জন্য এই গ্যাস অম্বলের সমস্যাটা হচ্ছে। দীর্ঘদিন যদি আপনি গ্যাসের বড়ি খান সেটা আপনার জন্য ক্ষতি করবে। তো আমি আপনাকে বলবো আজকে যে আপনি প্রেশার, সুগার, থাইরয়েড যে ওষুধটা খাচ্ছেন না, ঠাকুরের আশীর্বাদে এটা খুব ভালো, কিন্তু আপনি যে গ্যাসের যে বড়িটা খাচ্ছেন সেটা আপনার তৈরি করবে প্রেশারের। কারণটা হচ্ছে গ্যাসকে আপনি চাপছেন, তো গ্যাস যখন চাপবেন তাহলে কি হবে, প্রেশার অন্যদিকে বাড়বে, ঠিক আছে? তো আপনার শরীরের মধ্যে কিন্তু এই রোগগুলো আসবে আজকে না কালকে। তা আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন, পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করুন, খাওয়ার মধ্যে পাকা পেঁপে, তরমুজ এগুলো খান, তরল ফল খান, সবজি যে খাচ্ছেন সেটা শুকনো সবজি কবে খাবেন না, সবুজ শাকসবজি খাবেন, সেটাও ঝোল দিয়ে তরকারি করবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনি করতে চালু করুন, তাতে আপনার অনেকটা ভালো থাকবে। আর যেটা আপনি বললেন না খেতে আমার দেরি হয়ে যায়, এটা করবেন না। খেতে যে দেরি করছেন সেটা আপনার ভুল করছেন, সেই কারণে অত্যধিক গ্যাস ফর্ম করছে। তো সেখানে আপনি দেরি না করে আপনি যখনই খিদে পাচ্ছে অল্পই খান, কিন্তু খেতে হবে। আর বাঁকুড়া চেম্বারে মা দেখা করো, যাতে এই পেটের সমস্যা থেকে এত যে তোমরা পরেশান রয়েছো ভালো হয়ে যাবে। একদম। এতটা আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে যেখানে স্টুডিও পর্যন্ত ফোনটা করলেন, আমার মনে হয় সেখানে আরেকবার একটু ডায়াল করে কিন্তু চেম্বারের জন্য একটু ফোন করতে হবে, কারণ স্বার্থটা এখানে বেশি শতাংশটা কিন্তু আপনার, আপনার ভালো হওয়া, আপনার সুস্থ হওয়া, আপনার আনন্দে থাকা। তাই প্লিজ যোগাযোগ করুন আর ভালো থাকুন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, আমি বাতকুল্লা থেকে বলছি। বাতকুল্লা থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে?
আমার না ডিপ্রেশনের সমস্যা রয়েছে, মাঝরাতে মানে মাঝরাত হয়েছে তাও ঘুম আসে না, এদিকে সকালবেলা ঘুমও ভাঙে না, আচ্ছা, সারাদিন কিছু ভালোও লাগে না। বয়স কত গো তোমার? আমার 18 বছর বয়স। মাত্র 18 বছরের ডিপ্রেশন? আচ্ছা, প্রথম যেটা বলো হুম, কি 18 বছরের বয়সে ডিপ্রেশন, এই কথাটা তোমাকে কে বললো কি তুমি ডিপ্রেশন নিয়ে ভুগছো? আমার মনে হলো। ও, তোমার মনে হলে গেল ডিপ্রেশন কি করে? মানে একটু শুনি তোমার লাইফ স্টাইলটা কি, মানে তোমার জীবনের মধ্যে এরকম কি ঘটনা হলো কি তুমি ডিপ্রেশন দিকে চলে গেলে? না আসলে একটা মানুষের যদি ঘুম না হয়, বাড়ির বাইরে থেকে এখন আর সেরকম বেরোতে পারি না। আসলে আমি এই বছর এইচএস দিয়েছি, তো এখন পড়া সব জায়গায় বন্ধ রয়েছে, স্কুল কলেজ সবই তো এখন বন্ধ রয়েছে, তো বাড়ির মধ্যে সারাক্ষণ থাকা এই ব্যাপারটা আমার খুবই অস্বস্তিকর লাগে। আচ্ছা, তো না আমি তোমাকে যেটা বলছিলাম কি তুমি যেটা বললে না ঘুম হয় না, তো একটা মানুষের যদি ঘুম না হয় সেটা ডিপ্রেশন দিকে চলে যায় সেটা নয়। ঘুম যদি না হয় তাকে ইনসোমনিয়া বলা হয়, অনিদ্রা বলা হয়। ঠিক আছে, এবার তুমি যে কথাটা বললে যে আমার পড়াশোনা হয়ে গেছে এখন আমি বেরোতে পারছি না, এখানে একটা প্যানিক কাজ করছে। ঠিক আছে, আমি বেরোবো, ভয় একটা কাজ করছে। ঠিক আছে, তখন তুমি একটা বলতে পারো এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটির দিকে ভুগছো। তো আমি তোমাকে একটা কথা বলি, সব থেকে আগে নিজের উইল পাওয়ার যেটা আছে না, এর থেকে বড় জিনিস কিছু নেই। তুমি শোনো এবারে। হ্যাঁ, মানুষের উইল পাওয়ার হচ্ছে সব থেকে বেশি বড় জিনিস। আজকে যে মানুষরা ক্যান্সার নিয়ে ভুগছে, ভাবো আমার কাছে যেরকম রোগী চেম্বারে আসে তারা জানে কি আমি ক্যান্সার নিয়ে ভুগছি, তারা অন্য ডাক্তার বলেছে কি তুমি বাঁচবে না, অন্য ডাক্তার বলেছে তুমি মরে যাবে এতদিনের মধ্যে, সেই পেশেন্ট যখন আমার সামনে আসছে আমার মনে হয় তোমার থেকে বেশি ডিপ্রেশন কাজ ওর করবে, অনেক বেশি। ঠিক আছে? তো সেই সিচুয়েশনে সেই পেশেন্ট রিকভারি করছে, কি করে করছে জানো? মনে জোর আছে, এই মনে জোরের জন্য ও চেম্বারের মধ্যে এসছে আর আমাকে এই কথাগুলো শেয়ার করেছে, সেখানে সমাধান পেয়েছে। তো সমস্যার সমাধান আছে। আমি যদি বাড়িতে যদি বসে থাকি তাহলে কিন্তু সমাধান পাবো না। এবার যদি আমি বলে দিই বাতকুলাতে আপনি থাকেন, বাতকুলাতে আমার চেম্বার আছে, আপনি বলে কি আমি জানি না ডক্টর আপনি এখন আমাকে বললেন। তো এইটাই হচ্ছে কাজ, যে আপনার কোথায় গিয়ে আমার কাজ হবে সেটা আপনাকে জানতে হবে। তা এখানে আপনি সব থেকে আগে কাজ করবেন সেটা হচ্ছে সকালবেলা আপনি ঘুম থেকে উঠে 10খানা তুলসী পাতা খাবেন, তার সাথে সাথে দুপুরবেলা খাবার মধ্যে ব্রাহ্মী শাক আপনি ভাতের সঙ্গে খেতে পারেন। আমিষ খাওয়াটাকে একটু বন্ধ করে দিন কিছুদিন, তার সাথে মেডিটেশন করুন, ধ্যান করুন। এর সাথে আমরা কিছু মেডিকেশন দেব, সেটা নেওয়ার পর দেখবেন এই জিনিসটা রিকভারি করবে। তার সাথে আপনি কিন্তু সবার সঙ্গে ঘুলে মেলে যান, সবসময় নিজেকে হাসি খুশি থাকার চেষ্টা করুন, ঠিক না? যদি না হয় সং একটা থেরাপি আছে, গান একটা থেরাপি আছে। দেখবেন যখন কিছু ভালো না লাগে তখন আপনি গান চালিয়ে নেবেন। এখন তো সবাই অ্যান্ড্রয়েড ফোন আছে, সবার কাছে কিন্তু ইউটিউব, এখন গান চালানোর কোনো বড় ব্যাপার নয়, আপনি গান নিজেই চালাতে পারেন। তো আপনি গান শুনবেন, আর সেখানে কি স্যাড সং না শুনে, ঠিক আছে, আপনি রোম্যান্টিক সং শুনবেন। 18 বছরের একটা মেয়ে ডিপ্রেশনের দিকে কেউ ভোগে? 18 বছর মেয়ে সবসময় হাসি খুশি থাকবে, ঠিক আছে? এটা একটু চেষ্টা করো। তার সাথে যেটা বললাম, আমাদের কৃষ্ণনগর বাতকুলা মোড়ে আমাদের চেম্বার আছে, একটু যদি পারো আগামী রোববার দিনই আমাদের চেম্বার আছে, সেখানে এসে যোগাযোগ করো যাতে তুমি পুরোপুরি ভালো হতে পারো। আর এইরকম 18 বছরের মধ্যে বলতে না যে আমি ডিপ্রেশন নিয়ে বসি। একদম বলে জীবনের সব থেকে সুন্দর সময় হচ্ছে টিনেজ, মানে এই 18 তোমার 18 19 এই সময়টা পর্যন্ত সব থেকে জীবনের গোল্ডেন পিরিয়ড। আর এই গোল্ডেন পিরিয়ডে তুমি যদি ডিপ্রেশনে চলে যাও তাহলে জীবনে ভালো সময়টা আর তোমার আর কবে আসবে? তাই প্লিজ এটা বলো না, শুনতেও খারাপ লাগে। নিজে চেষ্টা করো, চাইলে কোনো একজন ভালো ডক্টরের পরামর্শ নাও। তোমার যে ডিপ্রেশন মনে হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা, স্যার যেটা বললেন যে গান শোনো, বই পড়ো, ভালো লাগে যার সাথে তার সাথে গল্প করো, নিজের কে এমন ভাবে কাজে লাগাও যাতে তোমার মন খারাপটা কোথাও যেন হারিয়ে যায়। একটু চেষ্টা করো, তুমিই পারবে কিন্তু করতে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি। শ্রীরামপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যাটা হলো যে আমার না একটা হাতে কিছু একটা লেগেছিল, তার থেকে ঘুম থেকে উঠে দেখলাম যে ঘুরে ঘুরে হয়ে সারা হাত ধরে না একটা লাল লালচে ঘুরে ঘুরে সেটাই যেমন ঘামাচি টাইপের হয় না, পুরো হাতটা জুড়ে হয়েছে বা হাতে। আর ভীষণ একটা কেমন একটু চুল কাটছে, মানে কেমন যেন
মানে খুব ড্রাই, মানে কেমন যেন মানে হাফ হয়েছে হাতের মধ্যে, খুব বাজে লাগছে দেখতে। তো ডাক্তারবাবুর কাছে একটু জানতে চাই আচ্ছা, এটা। এটা কি কোনো চোট লেগেছিল? হুম? কোন রকম চোট লেগেছিল? চোট লাগেনি, কিছু মানে কোনো পোকা বা কিছু মনে হয় সামথিং কিছু হয়েছে রাত্রে থেকে। বয়স কত? 35। আপনার বয়স 35। বলছি কি পার্টিকুলার একটা জায়গায় আছে না আরো অন্য কোনো জায়গা আছে? হ্যাঁ, মানে এবার সকালে উঠে দেখলাম যে গুড়ি গুড়ি কিছু অংশ হয়েছে, এবার দেখছি সারা হাত জুড়ে আস্তে আস্তে সেটা স্প্রেড করছে, ছড়িয়ে যাচ্ছে। এটা কতদিন ধরে আছে? এটা মানে এই 2-3 দিন হয়েছে এরকম। আচ্ছা, তো সেটা দেখো, একটা ব্যাপার হয় কি অনেক সময় না আমাদের কোন রকম যদি ইনসেক্ট যদি মানে কামড়িয়ে দেয়, তখনও কিন্তু এরকম একটা ইনফেকশন দেখা যায়। তো যদি 1-2 দিনের ব্যাপার আছে তো আমি বলবো না কি আমার চেম্বারে এসে যোগাযোগ করো। 1-2 দিনের যদি ব্যাপার থাকে তাহলে তুমি চেষ্টা করো সেখানে তুমি নিম পাতা নিয়ে নাও। নিম পাতাকে নিয়ে একটু বেটে তার একটু রস বার করো আর ওটা অ্যাপ্লাই করো। যে কোনো স্কিন ইনফেকশনে নিম যেটা রয়েছে আর হলুদ যেটা রয়েছে এটা কোনোদিন ক্ষতি করে না। তোমার যদি উপকার যদি না করে ক্ষতি করবে না, তো সেটা তুমি লাগাও। যদি কোনো রকম ইনফেকশন থাকে ইনফেকশনটা সেখান দিয়ে কেটে যাবে। যদি দীর্ঘদিন যদি এই জিনিসটা রয়ে যায় বা খুব বেশি যদি ইচিং হচ্ছে, তাহলে অবশ্যই তোমার দরকার আছে ডাক্তার দেখানো। কারণটা হচ্ছে কি স্কিন একটা বড় ব্যাপার রয়েছে। আপনার যদি সেখান থেকে যদি ছড়াচ্ছে, স্প্রেড করছে, তাহলে কিন্তু আপনাকে ট্রিটমেন্টে অবশ্যই আসতে হবে। আপনি এটা যেটা বললাম সেটা করে যদি না হয় তো বেলুড়ে আমার চেম্বার আছে, শ্রীরামপুরের পাশে, বেলুড়ে চেম্বার এসে যোগাযোগ করতে পারেন। একদম চট করে আমাদের বন্ধুদের জন্য আরেকবার মনে করিয়ে দেবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে, একটু মনোযোগ সহকারে শুনে নেবেন আর যোগাযোগ করবেন। বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ ডক্টর আর দেকে পাচ্ছেন। আমাদের চেম্বার রয়েছে রায়গঞ্জ, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। কাকদ্বীপে আমাদের সেন্টার রয়েছে, সেখানে ডক্টর এস ভাদুরীকে কিন্তু পেয়ে যাচ্ছেন। খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহার চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি হেরিয়া এবং মেচেদা পূর্ব মেদিনীপুরের দিকে যারা থাকেন তাদের জন্য বলবো আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের সংস্থার ডিরেক্টর স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়া এবং মেচেদায়। পাশাপাশি আসানসোলের নিয়ম করে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু উনি যাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মা। আসানসোলের বন্ধুরা একটু যোগাযোগ করে নেবেন। বর্ধমানে আমাদের সেন্টার রয়েছে এবং সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। হলদিয়া ডক্টর এ হালদারকে পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বোলপুরে আমাদের সেন্টার রয়েছে, সেখানে ডক্টর বি শর্মাকে কিন্তু এবারে আপনারা পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করবেন। দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন। গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা ডক্টর বি শর্মাকে এবারেও কিন্তু পাচ্ছেন, একটু যোগাযোগ করে নিতে হবে। আসামের বন্ধুরা শিলচরে কিন্তু এবারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি পুরুলিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের কিন্তু চেম্বার রয়েছে অবশ্যই হাজরায়, ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে। হাতিবাগানে আপনারা পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমতলায় আমাদের সেন্টার থাকেন কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মা সেখানে। এবং তার পাশাপাশি মাসে একটি রবিবার আপনারা কলকাতার বন্ধুরা স্যারকে পেয়ে যাচ্ছেন। কবে পাচ্ছি, কোথায় পাচ্ছি সবটা জানতে হলে স্ক্রিনে দেবো আমাদের নাম্বারে, প্লিজ একটু ফোন করে নেবেন। কে আছেন বলবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমার কোমরে ব্যথার জন্য আমি ফোন করেছিলাম। কোমরে ব্যথার জন্য? ফোন করেছি। আচ্ছা বলুন, কতদিনের সমস্যা? মাস দেড়েক হয়েছে, কিন্তু মানে আমি অ্যালোপ্যাথিক দেখিয়েছি, কিন্তু কোনো ট্রিটমেন্ট আমার সেভাবে হচ্ছে না। দিন দিন ব্যথাটা বেড়েই চলেছে। আয়ুর্বেদিক মানে আমার পাশে আমার মানে জ্যাঠার ছেলে তার ব্যথার জন্য আয়ুর্বেদিক খেয়েছিল, আপনাদের কাছে না, কিন্তু আয়ুর্বেদিক এবং ছেড়ে তাহলে আপনাদের অনুষ্ঠান দেখছিলাম। তাই আয়ুর্বেদিক মানে কোমরে ব্যথার জন্য সেটা কি পাওয়া যাবে? অবশ্যই হবে। প্রথম তো হচ্ছে কি আপনার কোমরে কোনো এক্স-রে রিপোর্ট হয়েছে? না না না, এই ডাক্তার আমাকে একটু ওষুধই দিয়েছে, বলছে তুমি একটু খেতে থাকো, তারপর তোমাকে বলবো, তখন তুমি রিপোর্ট করাবে। যখন বেড়ে যাবে তখন বলবে সার্জারি করে নাও ওখানে।
এটাই তো হয়। এটাই আমি তার জন্য ভয় আমি ইনসুরেন্সের ওষুধ যেটা আমি অঙ্কন আমার যেহেতু ছেলে বলে কেউ ডাক্তার বলে এক অনুষ্ঠানটা দেখে ফোন করে দেখুন, দেয়। প্রথম হচ্ছে আপনি একটা কোমরে এক্সরে রিপোর্ট করাবেন। কোমরে এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করবেন। দেখুন, আপনি নিজেই বললেন কি আয়ুর্বেদিক চিকিৎসা করে হাঁটু ব্যথাটা ভালো হয়েছে। তো সত্যি যদি অথেন্টিক যদি আয়ুর্বেদা নিয়ে আপনি যদি ট্রিটমেন্ট করতে থাকেন, তো আয়ুর্বেদিক অসাধারণ জিনিস আছে, অসাধারণ আছে। সেটা আপনার যে বন্ধু যে ভালো হয়েছে সেটা নয়, অনেক এইরকম বন্ধুরা রয়েছে তারা কিন্তু সুস্থ হয়েছে। ঠিক আছে, তো আপনি হবেন সব থেকে আগে। আপনি যেটা বলছেন কি আমি এতদিন ধরে ভুগছি, ডাক্তার দেখাচ্ছি, ভালো হতে পারছি না। আর সব থেকে বড় জিনিস কি ওনার কোমরে আপনি এক্সরে রিপোর্টই আপনি করেননি। তা আপনি নিজেই জানেন না কি আমার কোমরের যন্ত্রণাটা কিসের আছে। কোমরের যন্ত্রণায় শুধু লাম্বার স্পন্ডিলাইসিস হয় তাই নয়, স্পন্ডিলোলিস্থেসিস হয়। ঠিক আছে, অনেক রকম সমস্যা কোমরের দিকে হয়। তো আপনি প্রথম জানুন কি আপনার সমস্যাটা কোথায় আছে, এরপর যদি আপনি চিকিৎসা করবেন তাহলেই কিন্তু আপনি সুফল পাবেন। তো আমি আপনাকে বলবো আপনি এক্সরে রিপোর্টটা ইমিডিয়েট করান, আর ইমিডিয়েট নিয়ে আপনি দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট একদম সলিউশন পাবেন। একদম। স্যার, এই অপারেশনের কথা একটা প্রশ্ন এলো, অনেক বন্ধুদের একটা প্রশ্ন থাকে যে পাইলস ফিশার ফিস্টুলার জন্য তাদের অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে। অপারেশনকে আমরা রেসপেক্ট করি, প্রয়োজনে আমাদের অপারেশন করতে হয়, কিন্তু পাইলস ফিশার ফিস্টুলার জন্য কি সবসময় দরকার রয়েছে? দেখুন, অপারেশন করলে কোনো জিনিসের সমাধান হয় না। আপনার গলব্লাডারের মধ্যে পাথর হয়ে থাকে, কিডনিতে পাথর হয়ে থাকে, আপনি সার্জারি করে তাকে বার করে দেন, কিন্তু পাথরটা হচ্ছে কেন তার তো আপনি কোনো উপায় করছেন না। তো সে পাথরটা তো আবার গ্রোথ করবে। তো সব জিনিস একটা মাথা রাখুন কি আপনার সার্জারি ইজ নট এ রাইট চয়েস। ঠিক আছে, সার্জারি ছাড়া আপনার কাছে যে ট্রিটমেন্ট আছে সেটাই হচ্ছে আপনার রাইট চয়েস। তো আপনার যে পাইলস ফিস্টুলা ফিশার যেটা রয়েছে, এই তিনটি জায়গায় আপনার ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। কিন্তু অপারেশন করে কত রোগীরা ভালো হয়েছে সেটা আমাকে দেখান। তার গ্রাফটা কম, 10-এর মধ্যে কেউ হয়তো 2জন হয়েছে, বাকি 8জনের গ্রাফটা কিন্তু কম রয়েছে। তো আমাদের এখানে যে চিকিৎসাটা হয় সেখানে কোনো রকম সার্জারি হয় না। উইদাউট সার্জারি আপনার সম্পূর্ণভাবে ঠিক করা হয়। আর সব থেকে প্লাস পয়েন্ট, এই রোগটা কিন্তু আবার ফিরে আসে না। এইটাই হচ্ছে এনবিপি জয়। একদম। তো এনবিপির জয় তো হচ্ছে, আর জয় হচ্ছে আপনাদের জন্য, কারণ জয় আপনাদের, আপনারা ভালো হচ্ছেন, আপনারা সুস্থ হচ্ছেন। যত বেশি সংখ্যক মানুষ ভালো হবেন তত এনবিপির জয় জয়কার কিন্তু বাড়বে। আর আমরা এই জয়টা চাই, কারণ এই জয়ের মধ্যে আপনার সুস্থতা লুকিয়ে রয়েছে। আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার। কি মিতালি দাস, কোথা থেকে এসেছেন? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। আচ্ছা, এনবিপি তে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? কোমরের সমস্যা, হাঁটু, কাঁধ, হাত সব ব্যথা ছিল। তো আমি কাজ করতে পারতাম না, কষ্ট হতো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি দাঁড়াতে পারতাম না, খানিকক্ষণ চেয়ারে বসে থাকতাম, তারপর আস্তে 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 ওটা ঠিক হতো। তো 1.5 বছর ধরে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছি, কিন্তু সাময়িক ভালো হলেও আস্তে আস্তে আবারও বাড়তে থাকে, কোনো কিছু কম হয়নি। তারপর আমি এখানে টিভিতে দেখে আমি এই প্রতিষ্ঠানে এসেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওষুধ খেয়ে মোটামুটি ভালো আচ্ছা, আছি। এখানে কতদিন আগে এসেছেন? এই 1.5 মাস হলো। 1.5 মাসের ওষুধ খেয়ে এখন কি কি সমস্যা আপনার মিটে গেছে? ব্যথাগুলো সেরকম নেই। হ্যাঁ, চলাফেরা করতে বা চলাফেরা করতে ভালো পারছি, বা কাজ করতে পারছি, বা পেটের সমস্যাও ছিল, খিদে হতো না ভালো, বা সবকিছু খেতে পারতাম না। তো এখন মোটামুটি খিদে হয়, সবকিছু খেতে পারি। আচ্ছা, আপনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, ব্যথা, বিভিন্ন সমস্যা, সেগুলো যেটা বললেন ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, তো এগুলোর জন্য কত বছর ধরে আপনার রোগটা ছিল আর কি? এটা পেটের সমস্যা 6-7 বছর থেকে, হ্যাঁ। কোমরের সমস্যাটা আমার 10 বছর থেকে, আচ্ছা, তারপরে হাঁটুটাও আমার প্রায় 8 বছর, 8-9 বছর।